জয় জয় শ্রী রাধে। তো আমরা আলোচনা করছিলাম তর্ক সংগ্রহ। তো তর্ক সংগ্রহের বিশেষ আমরা ব্যাখ্যা চলছিল আমাদের প্রথম মঙ্গলাচরণের পর। মঙ্গলাচরণের পরবর্তীতে মঙ্গলাচরণের পদ্যকৃতিতে যেটা বলেছে সেই সম্বন্ধে আমরা জেনেছিলাম আগের দিন, যে মঙ্গলম আচরণম ইতি মঙ্গলাচরণম। মঙ্গলাচরণের কারণ গ্রন্থ নির্বিঘ্নম পরিসমাপ্তম প্রতি মঙ্গল কারণত্বম। এটাকে আমরা জেনেছিলাম যে মঙ্গলাচরণের কারণ। মঙ্গলাচরণ কয় প্রকার? 3 প্রকারের, সেটা আমরা জেনেছিলাম। নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক, বস্তু নির্দেশাত্মক। এবং আশীর্বাদাত্মক নমস্কারাত্মক আবার 3 প্রকারের: ইষ্ট দেবতা নমস্কারাত্মক, সমুচিত দেবতা নমস্কারাত্মক, এবং আরেকটা হচ্ছে যে সমুচিত ইষ্ট দেবতা নমস্কারাত্মক। এছাড়া আমরা জেনেছিলাম লক্ষণ কাকে বলে। লক্ষতা ও ছেদক ধর্ম লক্ষণম। আর লক্ষতা অবচ্ছেদক কাকে বলে? অসাধারণ ধর্ম নাম লক্ষতা অবচ্ছেদকম। আর লক্ষ্য কি? বালক। লক্ষতা অবচ্ছেদকম বালকত্বম। যদি দ্রব্য লক্ষ্য হয় তাহলে লক্ষতা অবচ্ছেদকম হচ্ছে দ্রব্যোত্তম ঘটোত্তম পটোত্তম। তো এইভাবে তদ্বৃত্তি ধর্ম অধীত ব্যাকরণ কাব্য কোশত্য সতি অনধীত ন্যায় শাস্ত্রোত্তম বালস্য লক্ষণম। আমরা এই পর্যন্ত আগের দিন অধ্যয়ন করেছিলাম। এবার রাধে রাধে। তো আমরা আজকে পড়ব পদার্থ। আমি আগের দিন পড়িয়েছিলাম আগে, তখন বেশি ব্যাখ্যা করে পড়ানো হয়নি। তো এখন একটু বিশেষ ব্যাখ্যার সহিত আমরা পড়াচ্ছি। তারপরে আমরা এখানে জেনেছিলাম যে তর্ক কাকে বলে। প্রমিতি বিষয়ে ক্রিয়ন্তে ইতি তর্কা। প্রমিতি বিষয় যেটা, অর্থাৎ জ্ঞান, অর্থাৎ যার তর্ক করা হয়, অর্থাৎ যা যথার্থ জ্ঞানের বিষয়, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের জন্য যা করা হয়, যে বিষয় যেটা করা হয় সেটা হচ্ছে তর্ক। অর্থাৎ তো তর্ক দ্রব্য আদি পদার্থ ন্যায়শাস্ত্রেতে প্রমেয় বলা আছে কাকে? পদার্থ আদিকে। আর তার সংক্ষেপে তার সংগ্রহ, অর্থাৎ সেই সংগ্রহকে বলা আছে তর্ক সংগ্রহ। সংগ্রহ শব্দের অর্থ আগের দিন আমি বলেছিলাম। তো সংক্ষেপেণ উদ্দেশ্য লক্ষণ পরীক্ষা যস্মিন সা গ্রন্থ, তাকে বলা আছে তর্ক সংগ্রহ। নাম মাত্রেণ বস্তু সংকীর্তনম। নাম মাত্রের দ্বারা বস্তুর কোন উল্লেখ করাকে, সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এখানে উদ্দেশ্য কি হচ্ছে? নাম মাত্রেণ বস্তু সংকীর্তনম। এখানে গ্রন্থ তর্ক সংগ্রহের ভিতরে দেশে দ্রব্য গুণ ইত্যাদি যখনই বলা আছে, তখন সেটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ বস্তু দ্রব্যাদির নাম মাত্রতে যে উদ্দেশ্য বলা হচ্ছে তাকে বলা হয় উদ্দেশ্য। তারপরে হচ্ছে অসাধারণ ধর্ম লক্ষণম। সেটা আমরা আগে পড়েছি, যেমন গন্ধবত্তম পৃথিবী। লক্ষিতস্য লক্ষণম সম্ভব এতি ন সম্ভব সম্ভবতী ন বেতি বিচার পরীক্ষা। বলা হচ্ছে যে লক্ষ্য করে যাকে বলা আছে সেই লক্ষ্যতে লক্ষণম, অর্থাৎ যদি লক্ষ্য যদি বালক হয় তাহলে লক্ষ্যতস্য লক্ষণ, লক্ষিতস্য বালকত্বম হচ্ছে লক্ষণম। তাহলে লক্ষ্যত বালকের বালকত্ব লক্ষণ, কিংবা মনুষ্যের মনুষ্যত্ব লক্ষণ যে সম্ভব কি সম্ভব নয়,
সেই যে বিচার, সেই বিচারকে বলা হচ্ছে পরীক্ষা। আর পরীক্ষা উদ্দেশ্যস্য ফল জ্ঞানম, উদ্দেশ্যস্য ফলম জ্ঞানম পক্ষ জ্ঞান। অর্থাৎ উদ্দেশ্য অর্থাৎ যে দ্রব্যাদির যে ফল প্রাপ্তি, এখানে হচ্ছে উদ্দেশ্যস্য পক্ষ জ্ঞানস্য উদ্দেশ্যম ফলম, উদ্দেশ্যস্য পক্ষ জ্ঞানম ফলম, লক্ষণস্য ইতরভেদ জ্ঞানঃ লক্ষণে দোষ পরিহার পরীক্ষায়াঃ ফলমিতি মন্তব্যম। তো যে ফল লাভ, সেই ফল লাভই হচ্ছে পক্ষ জ্ঞান, হচ্ছে ফল লাভ। তারপরে আমরা এখন পদার্থ ভেদে দিকে পড়বো, যে পদার্থ ভেদ। পদার্থকে 7 প্রকারে ভাগ করা হয়েছে, ঠিক আছে। যেমন বলা হচ্ছে ন্যায়বোধনীতে যে সপ্ত পদার্থ, কি পদার্থ? দ্রব্য গুণ কর্ম সামান্য সমবায়া অভাব সপ্ত পদার্থ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শাস্ত্রে প্রথমে বলছে যে সপ্ত পদার্থ, এখানে সপ্ত শব্দের প্রয়োগ পরে, আমরা সপ্ত শব্দের প্রয়োগ আগে, প্রথম হচ্ছে পদার্থ। আর আমরা এখনো জানি না যে পদার্থ কাকে বলে, কিন্তু শাস্ত্রকার বলছেন যে কি দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব সপ্ত পদার্থ। আমাদের এখনো পদার্থ কাকে বলে আমরা সেই জ্ঞান অর্জন করিনি, কিন্তু পদার্থ শব্দের প্রয়োগ মাত্রতেই বুঝে নিতে হবে যে এই পদার্থ শব্দের অর্থ কি। বলছেন যে কি পদার্থ, পদার্থ ভেদ শব্দ, ওই পদার্থ ভেদ শব্দ শব্দের প্রয়োগ মাত্রেই পদার্থ লক্ষণ সেই সাথে বলা হয়ে যাচ্ছে। অর্থাৎ পদাভিধেয়ত্বম পদার্থস্য লক্ষণম, কি হচ্ছে? পদাভিধেয়ত্বম পদার্থস্য লক্ষণম, অর্থাৎ পদকে জানার জন্য পদাভিধেয়ত্বম পদার্থস্য লক্ষণম, অর্থাৎ পদ হতে উৎপন্ন যে প্রতিটি বিষয়, সেই বিষয়কে বলা হচ্ছে পদার্থ, অথবা পদজন্য প্রতিটি বিষয়ত্বম পদার্থত্বম। দুইটা লক্ষণই আপনারা লিখে নিতে পারেন, কিংবা এই দুইটা লক্ষণের যে কোনো দুটি আপনারা বলতে পারেন। যদি কখনো কেউ প্রশ্ন করে পদার্থ কাকে বলে, তাহলে বলতে পারেন পদাভিধেয়ত্বম পদার্থস্য লক্ষণম, অথবা পদজন্য প্রতিটি বিষয়ত্বম পদার্থত্বম। এই দুই ভাবে আপনারা বলতে পারেন, কোনো আপত্তি নাই। তারপরে বলা হচ্ছে যে পদার্থ, তো এখানে বুঝলাম যে পদার্থ, একে পদার্থ বলা হয়, তবে এখানে 7টা পদার্থের কথা কেন বলছে? সপ্ত শব্দের প্রয়োগ করার কি দরকার ছিল? বলতে পারতো দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সময় বা অভাব পদার্থ, কিন্তু সপ্ত কেন বললো? সপ্ত শব্দের প্রয়োগ করলেন এই জন্য যে এই সপ্ত শব্দের প্রয়োগের দ্বারা বোঝানো হচ্ছে যে পদার্থগুলি আছে, অর্থাৎ এইখানটাতে, অর্থাৎ 7টা বলা হয়েছে এই জন্যই যে পদার্থ 7টা, অর্থাৎ নিশ্চিত অর্থে সপ্ত শব্দের প্রয়োগ হয়েছে, যে পদার্থ 7টা 8টা হতে পারে না। তো সেখানে কি হচ্ছে? অত পদার্থান বিভাজতে, এখন পদার্থের বিভাজন করতেছে। তো বিভাজতে ইতি, এই যে বিভাজতে শব্দটি লাগালো, বিভাজতে শব্দটি যে প্রয়োগ করলেন, এই বিভাজতে শব্দের প্রয়োগের বিস্তারিত ব্যাখ্যা আছে। বিস্তারিত ব্যাখ্যাটা কি বলছেন? যে যে বিপূর্বক ভজ ধাতুর থেকে এই বিভাজতে শব্দের উৎপত্তি হয়েছে, বিপূর্বক ভজ ধাতু। সেখানে বলা হচ্ছে যে কি
स्वसम भी व्यवहार है तो पदार्थता अवच्छेदक व्याप्त मितो विरुद्ध जावत धर्म प्रकारक बोधानुकूल व्यापारार्थ বা व्यापारार्थ आख्यातश्च कृति। तो बी पूर्वक भज धातु, तो सम भी व्याहृत। प्रथमे বিভাজতের শব্দ আমি পরে বলছি ব্যাখ্যা। প্রথমত বলছে যে কি, যে সপ্ত শব্দের প্রয়োগ হচ্ছে, এই সপ্ত শব্দের প্রয়োগের কারণ হচ্ছে ব্যাপ্তি লাভ। সপ্ত গ্রহণাম পদার্থত্বম দ্রব্যাদি সপ্তা অন্যতমত্ব ব্যাপ্য ব্যাপ্যম ইতি ব্যাপ্তি লাভায়। একটুখানি কণ্ঠস্থ করে নিতে হবে যে সপ্ত গ্রহণাম, যখন ভবিষ্যতে যখন দ্রব্য আসবে, দ্রব্য তখন দ্রব্যানি নবৈব, তখন দ্রব্যাদি গ্রহণাম দ্রব্যত্তম পৃথিব্যাদি নবান্যতো মত্ত ব্যাপ্য মিতি ব্যাপ্তি লাভায়, এইভাবে তখন তার লক্ষণ হবে। তো এখানে লক্ষণ হচ্ছে যে সপ্ত শব্দের প্রয়োগ করলেন, কেন করলেন? সপ্ত শব্দের প্রয়োগের জন্য করলেন ব্যাপ্তি লাভায়। ব্যাপ্তি লাভ কাকে বলতেছে? ব্যাপ্তি বলতে কি বোঝায়? সাহচর্য নিয়ম ব্যাপ্তি, সাহচর্য নিয়ম ব্যাপ্তি, অর্থাৎ সুনিশ্চিত অর্থে যে এইটা যে সাতটা, সেইটা ব্যাপ্তি, তার ব্যাপ্যতা আছে, কিন্তু তার ব্যাপ্যটা কত দূর সীমিত, সেই অর্থে তখন ব্যবহৃত আছে ব্যাপ্য। তো ব্যাপ্তি লাভায় এই যে এখানে সপ্ত শব্দের গ্রহণ আছে। যেমন উদাহরণ কেমন? শাস্ত্রে বলছে যত্র যত্র ধূমাহা তত্র তত্র বহ্নি, অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে অগ্নি আছে। তাহলে এখানে অগ্নি হচ্ছে ব্যাপ্তি, সাহচর্য নিয়ম ব্যাপ্তি। তো ব্যাপ্তি অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে নিশ্চয়ই আগুন আছে। এখন হচ্ছে কথা হচ্ছে যে অগ্নি কোন কয়টি জায়গায় অগ্নি থাকে? 5 জায়গায় অগ্নি থাকে। অগ্নি পঞ্চম স্থানে থাকে। পর্বত চত্র গোষ্ঠ মহানাস গোলোকঃ, 5টি স্থানে অগ্নি থাকে। আবারও ভালো করে শুনে নিবেন, অগ্নি পঞ্চ স্থানে থাকে, সেটা হচ্ছে পর্বত চত্বর গোষ্ঠ মহানাস গোলোকঃ। তো 5 স্থানে অগ্নি থাকে, তাহলে অগ্নি 5 স্থানে আছে, ব্যাপ্তি অর্থাৎ ব্যাপ্য, 5 স্থানে ব্যাপ্য। কিন্তু ধূম্র 4 স্থানে থাকে, অর্থাৎ শাস্ত্রের প্রথমে কি বলা হচ্ছে? যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি। তো এখানে দোষ শাস্ত্রে লেগে যাচ্ছে, তখন কি অতিব্যাপ্তি দোষ লেগে যাচ্ছে। কিসের জন্য? যদি বলা হয় যে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে অগ্নি, কিন্তু যেখানে ধোঁয়া নেই সেখানেও তো অগ্নি থাকে। কেমন? অগ্নি পর্বত চত্বর, পর্বতে ধোঁয়া হয়, অগ্নি আছে। চত্বর 4 রাস্তার মোড়ে, আগে এখন হয়তো নাই, কিন্তু আগে 4 রাস্তার মোড়ে কিংবা যেখানে যাওয়া হয় একটা অগ্নি থাকে। তারপরে গোষ্ঠ, গোষ্ঠ হচ্ছে গাভী গোশালা। আমরা শীতের সময় দেখেছি ঘরে ওই গোশালার ভিতরে তাসলাই করে বর্তনের ভিতরে আর কি আগুন জ্বালিয়ে রাখে, ওই যে ওইটা। তারপর আছে মহানাস এবং অয়াগোলক। মহানাস মানে রসই আর কি, যেখানে রান্না আদি করা হয়। আর অয়গোলক, অয়গোলক শব্দের অর্থ হচ্ছে লৌহপিণ্ড। তো লৌহপিণ্ডকে গরম করা হয়, সেখানে অগ্নি থাকে। তো এই কিন্তু ধূম্র হচ্ছে 4 স্থানে থাকে। তো ব্যাপ্তি লাভায় সাহচর্য নিয়ম ব্যাপ্তি। তো এই জন্য যত্র যত্র ধূমা তত্র তত্র বহ্নি শব্দ। এবার কথা হচ্ছে ওখানে দোষ এসে যাবে, এই জন্য এই বিষয়টাও জানতে হবে যে যত্র যত্র ধূমা তত্র তত্র বহ্নি, কিন্তু অগ্নি 5 স্থানে থাকে, কিন্তু ধূম্র 4 স্থানে থাকে। ধূম্র 4 স্থানে কোথায় কোথায় থাকে? পর্বত চত্বর গোষ্ঠ এবং মহানাস, অর্থাৎ পাহাড়ে ধোয়া হয়। 4 রাস্তার মোড়ে যদি আগুন জ্বালানো হচ্ছে, যেখানে জ্বলে সেখানেও ধোয়া হয়। গোষ্ঠ অর্থাৎ গোশালার ভিতরে যে অগ্নি আছে সেখানেও হয়। মহানাস অর্থাৎ রসইয়ের ভিতরেও ধোয়া হয়। কিন্তু অয়গোলক অর্থাৎ লোহপিণ্ডের ভিতরে, লোহপিণ্ডতে কখনোই
ধুমা হয় না, অর্থাৎ লৌহপিণ্ডকে যদি গরম করা হয় তাহলে সেটা শুধু গরমই হয়, সেখান থেকে কোনো ধোঁয়া বের হয় না। তো এই জন্য পর্বত যত্র যত্র ধূমা তত্র তত্র বহ্নি সূত্র ভালো করে বোঝা উচিত এইখানে। এখন কথা আছে বিভজতে, এটা আমি যেটা লক্ষণ দেওয়া হলো সেটা হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি কাকে বলে? যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, এটা হলো ব্যাপ্তি লাভ, তো হলো ব্যাপ্তির উদাহরণ। তো এবার বলছে বিভজতে, তো বিভজতে বি পূর্বক ভজ ধাতু দ্বারা বিভজতে রূপ বনায়। আখ্যাত শব্দের অর্থ হচ্ছে কৃতি, অর্থাৎ আখ্যাত শব্দের অর্থ কৃতি, কৃতি শব্দের অর্থ হচ্ছে প্রযত্ন বা চেষ্টা। আখ্যাত শব্দের অর্থ হচ্ছে কৃতি, আর কৃতি শব্দের অর্থ হচ্ছে প্রযত্ন বা চেষ্টা। বিভজতে, তো প্রথমে আমরা বিভজতে ইতি স্ব সমবিহারিত, স্ব নাম বিপূর্বক ভজ ধাতু, স্বতে আমরা নেব কি স্বনাম বিপূর্বক ভজ ধাতু, তদ তদ সমবিহারিত পদ, তৎ সমবিহারিত পদ অর্থাৎ পদার্থ ইতি পদম। তো অর্থাৎ স্বাম শব্দটি হচ্ছে বিপূর্বক ভজধাতু, এবার তার অর্থাৎ সেই, তদ সমবিহারিত পদ, তার সমবিহারিত পদ কি পদার্থ ইতি পদম, পদার্থ নামক পদ। তদ অর্থ, তদ অর্থ অর্থাৎ পদার্থ, তদ অবচ্ছেদকম, তার অর্থাৎ তৎ তার অবচ্ছেদক কি ব্যাপ্য, তৎ অবচ্ছেদকম পদার্থত্বম, তার অবচ্ছেদক কি পদার্থ, অর্থাৎ তদ অর্থ পদার্থ, পদার্থের অবচ্ছেদক হচ্ছে, অবচ্ছেদকম হচ্ছে পদার্থত্বম। তারপরে হচ্ছে ব্যাপ্য মিথ বিরুদ্ধ ইয়াবৎ ধর্ম প্রকারখা, অর্থাৎ ব্যাপ্য মিথ বিরুদ্ধ, অর্থাৎ ব্যাপ্য হতে হবে, আবার মিথ হতে হবে, আবার বিরুদ্ধ হতে হবে। তাহলে ব্যাপ্য এবং মিথ বিরুদ্ধ যাবৎ ধর্ম প্রকারকা, অর্থাৎ ব্যাপ্য, ব্যাপ্য হচ্ছে কি পদার্থ, পদার্থ ব্যাপ্য, কিভাবে ব্যাপ্য? এই যে দ্রব্য গুণ কর্ম সামান্য সমবায় বিশেষ অভাবা, দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাবা সপ্ত পদার্থ, এই সাতটার ভিতরে পদার্থ আছে কিনা? দ্রব্যের ভিতরে পদার্থ আছে, গুণের ভিতরে পদার্থ আছে, কর্মের ভিতরে পদার্থ আছে, সব সামান্যের ভিতরে পদার্থ, বিশেষের ভিতরে, এগুলি সব কিসের ভিতরে আছে? পদার্থের ভিতরে আছে। এই সমস্ত কিছুই হচ্ছে পদার্থ সাতটা, অর্থাৎ দ্রব্য একটা পদার্থ, গুণ একটা পদার্থ, কর্ম একটা পদার্থ, বিশেষ একটা পদার্থ, সমবায় একটা পদার্থ এবং অভাব একটা পদার্থ। তাহলে সাত পদার্থ, তো সাত পদার্থ অর্থাৎ পদার্থ এই সাতটার ভিতরে ব্যাপ্য, অর্থাৎ ব্যাপ্তি লাভ আছে। এবার হচ্ছে মিথ বিরুদ্ধ, আবার মিথ আছে কি একটা যে ব্যাপ্তি আছে সেই পদার্থের আবার যে দ্রব্য গুণ কর্ম সেই যে বস্তুগুলি সেগুলি আবার মিথ একে অপরের সাথে বিরোধ হবে। তাহলে কেমন? দ্রব্যের ভিতরে কি আছে? দ্রব্যত্ব, আবার সে কিন্তু পদার্থ কিন্তু দ্রব্যত্ব, দ্রব্যের ভিতরে গুণের ভিতরে গুণত্ব, কর্মের ভিতরে কর্মত্ব, সামান্যের বিশেষে সামান্যত্ব। তো দ্রব্যের ভিতরে গুণত্ব নেই, আর গুণত্বের ভিতরে দ্রব্যত্ব নেই, কিংবা কর্মের ভিতরে দ্রব্যত্ব নেই, সামান্যের ভিতরে দ্রব্যত্ব নেই, বিশেষের ভিতরে দ্রব্যত্ব নেই, অর্থাৎ একে অপরের সাথে নাই। অর্থাৎ দ্রব্যের ভিতরে কেবল দ্রব্যত্ব আছে, কিন্তু গুণের ভিতরে দ্রব্যত্ব নাই, কর্মত্ব নাই, সামান্যত্ব নাই, বিশেষ। ঠিক তদ্রুপ ভাবে কর্মের ভিতরে দ্রব্যত্ব নাই, গুণত্ব নাই, সামান্য নাই, বিশেষ নাই, সমবায় নাই, অভাব নাই। ঠিক কর্মের ভিতরে দ্রব্যত্ব, গুণত্ব, সামান্য, বিশেষত্ব, সমবায়, অভাবত্ব নাই। ঠিক তেমনি বিশেষত্বের ভিতরে দ্রব্যত্ব, গুণত্ব, কর্মত্ব, সামান্য, সমবায়ত্ব, অভাবত্ব নাই। ঠিক তেমনি সমবায়ের ভিতরে দ্রব্যত্ব, গুণত্ব, কর্মত্ব, সামান্যত্ব, বিশেষত্ব এবং অভাবত্ব নেই। আর অভাবের ভিতরে দ্রব্যত্ব, গুণত্ব, কর্মত্ব, সামান্যত্ব, বিশেষত্ব, সমবায়ত্ব এগুলি নাই। তাহলে একে অপরের সাথে মিথ বিরুদ্ধ, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু এদের মিল নাই, কিন্তু পদার্থ সাতটির ভিতরেই আছে। কিন্তু এই প্রত্যেকটি দ্রব্যের ভিতরে আবার স্ব স্ব যে দ্রব্যত্ব, গুণত্ব আদি সেটা মিথ বিরুদ্ধ, অর্থাৎ মিথ বিরুদ্ধ হতে যাবৎ ধর্ম প্রকার কাহা, অর্থাৎ দ্রব্যত্ব, গুণত্ব, কর্মত্ব আদি তৎপ্রকারক,
अर्थात तत्प्रकारक ज्ञानानुकूल व्यापार। तो तत्प्रकारक की ज्ञान तत्प्रकारक ज्ञानानुकूल व्यापार, ज्ञानानुकूल व्यापार बोलते हैं कि शब्द प्रयोगादि रूप। तो तत्प्रकारक शब्द प्रयोगादि रूप, যেমন কি দ্রব্যত্ব, গুণত্ব, কর্মত্ব ইত্যাদি রূপানি সর্ব প্রয়োগ। অর্থাৎ তারপর আছে বিভজ, এইটুখানি হলো বিভজ ধাতুর অর্থ, বিভজ ধাতুর অর্থ। এবার হচ্ছে व्यापार कृति ग्रंथाकार। तो कृति के ग्रंथाकार তা বলা আছে যে তদ তে যুক্ত কৃতি যুক্ত বিপর্বক ভজ ধাতুর্থ লক্ষণ, এর সাথে কি হচ্ছে জন্যজনক ভাব সম্বন্ধ। জন্যকে পদার্থ আর জনক হচ্ছে অন্নম ভট্ট। অর্থাৎ জন্য কাকে বলা হচ্ছে, জনক কাকে বলা হচ্ছে যে সৃষ্টি করে, আর জন্য কি যা সৃষ্টি হয়। তো এইখানে অন্নম ভট্ট যে গ্রন্থকার তিনি হচ্ছেন জনক, অর্থাৎ তিনি হচ্ছেন ব্যাপার কৃতি গ্রন্থকার, অর্থাৎ তিনি এই গ্রন্থ নির্মাণ করেছেন। এবার তিনি কি সৃষ্টি করছেন, প্রথমত জন্য। জন্য পদার্থ কি, জন্য হচ্ছে কি, সেটা হচ্ছে পদার্থ। কারণ তিনি প্রথমে বলছেন যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশ্ব সমবায় অভাব সপ্ত পদার্থ। তো এ হলো 7 পদার্থ। এখানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো শঙ্কা আছে, কোনো প্রশ্ন? রাধে রাধে। রাধে রাধে। কোনো প্রশ্ন আছে? তো এখানে এখানে কণ্ঠস্থ করার ব্যাপার আছে। বিভজ দিতি স শব্দের অর্থে হচ্ছে স্বনাম বিপূর্বক ভজ ধাতু, অর্থাৎ স্বসমভিব্যাহৃত, অর্থাৎ স্বসমব্যাহৃত, অর্থাৎ তদ 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 শব্দতে পদার্থ। তো পদার্থ ইতি পদম, তো স্বসমব্যাহৃত পদ, সে পদ হচ্ছে পদার্থ, অর্থাৎ বিপূর্বক ভজ ধাতু পদার্থ, অর্থাৎ তদ অর্থ, অর্থ হচ্ছে তদ অবচ্ছেদকত্বম, তদ অবচ্ছেদকম অর্থাৎ পদার্থত্বম। এবং ব্যাপ্য মিথ বিরুদ্ধ যাবৎ ধর্ম প্রকারক অর্থাৎ দ্রব্যত্ব গুণত্ব কর্মত্ব তৎপ্রয়োগ তৎপ্রকারক জ্ঞানানুকূল ব্যাপার, অর্থাৎ শব্দ প্রয়োগাদি রূপ, शब्द प्रयोगादि रूपा द्रव्यत्व गुणत्व इत्यादि रूपः। ते कृति आख्यात कृति अर्थात प्रयत्न चेष्टा, अर्थात विपूर्वक भज धातर्थो, अर्थात मिथो विरुद्ध यावत् धर्म प्रकार का ज्ञानानुकूल व्यापारः। व्यापारः इत्युक्ते ग्रंथकारः अन्नम भट्टम विपूर्वक भज धातर्थो इति। এটা হলো বিপূর্বক ভজ ধাতুর অর্থ। বিভজতে, আমি কি বোঝাতে পারলাম? রাধে রাধে। জয় রাধে। রাধে রাধে। হ্যাঁ প্রভু বুঝতে পারছি। আচ্ছা, রাধে রাধে প্রভু বুঝতে পারছি, বলুন। তারপরে বলছেন যে কি, অর্থাৎ এই যে 7 শব্দের প্রয়োগ করা হলো, এই 7টি শব্দের প্রয়োগের কারণ কি, পদার্থান বিভাজতে। তো পদার্থকে বিভাজন করলেন, কেন বিভাজন করলেন সেটাতে আমরা দেখলাম। অর্থাৎ বিভাজতি তৎসময়তে পদ পদার্থ পদম তদ অবচ্ছেদক ধর্ম পদার্থত্বম তদ ব্যাপ্য পরস্পর বিরুদ্ধাশ্চ যাবন্ত ধর্মः দ্রব্যত্ব গুণত্ব কর্মাदयः तत्प्रकार का बोध द्रव्यम गुण कर्म इत्यादि तादृश बोधानुकूल व्यापार द्रव्य गुण कर्म सामान्य विशेष समवाय अभाव सप्त पदार्थ इत्युक्ति रूपः तदनुकूल कृतिमाश्च मूलकार इति समन्वयः। তারপরে বলছে অর্থাৎ সপ্ত ব্যাপ্তি লাভায় সপ্ত গ্রহণ, অর্থাৎ পদার্থ 7 চাই, না তো 7-এর কম না 7-এর বেশি,
এই জন্য সপ্ত শব্দ প্রয়োগ করা হয়েছে, যে পদার্থ সাতের কমও নয়, সাতের বেশিও নয়। তো এখানে শক্তি বলে মীমাংসকগণ শক্তি বলে একটি পদার্থকে তারা আলাদাভাবে স্বীকার করে। যেমন আমরা এখানে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায়, বিশেষ, সমবায়, অভাব, সপ্ত পদার্থ, আমরা সাতটি পদার্থকে স্বীকার করছি, কিন্তু সেইখানে সাতটি পদার্থ ছাড়াও যারা মীমাংসক শাস্ত্রবার তারা আরো একটি পদার্থকে স্বীকার করে। সেই পদার্থটিকে যারা স্বীকার করছে, এবার তাদের এই যে স্বীকার, তারা অষ্টম পদার্থকে স্বীকার করে শক্তি, সেই শক্তিকে আমরা স্বীকার করব না, আমরা করি না। তাহলে সেই শক্তিকে তারা যে আলাদা করে একটি পদার্থ মানছে, সেইটাকে আমরা এবার খণ্ডন করব। তো আমার মনে হয় আজকের সামান্য সামান্য করে পাঠ চলাটাই ভালো হবে। তো আজকে কি খণ্ডন করে দিব নাকি আগের দিনের জন্য রাখবো? রাধে রাধে। হ্যাঁ, আজকে থাক, হ্যাঁ আগামী ক্লাসে বলবেন বাকিটুকু। আচ্ছা, খণ্ডনটা আগামী দিন বলবো, তাই তো? তাহলে অল্প অল্প হলে বুঝতে সুবিধা হবে আর কি। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। মানে ও যদি অপরাধ দিবেন না, মানে আমাদের যদি ওই প্রতিদিন মানে ক্লাস করার পর মানে বাসায় পড়ার জন্য স্ক্রিনশট দিয়ে দিতেন যে ওইটা মুখস্থ করতে হবে, তাহলে মানে একটু সুবিধা হয়। মানে প্রতিদিন এটা প্রতিদিন পড়লে একটা ইয়ে থাকে আর কি, ওইটাই। এখন আমার কাছে যে গ্রন্থ আছে সেখানে তো আপনাদের গ্রন্থ মানে ওখানে হয়তো নাই। হ্যাঁ, আপনারটা যেটা, এটা কি বাংলায় না সংস্কৃতে? আমারটা তো সংস্কৃতে, আমারটা তো বাংলায় নয়। আমারটা তো বাংলায় নয়, আমারটা তো সংস্কৃতে। এটাই তো সমস্যা। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, শেয়ার দিয়েছি আমি স্ক্রিন, এটা দিয়েছি শেয়ার, দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার? হ্যাঁ। তর্ক সংগ্রহ দেখা যাচ্ছে, তর্ক সংগ্রহ লেখা। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওইটা তো বাংলা। হ্যাঁ, আমি একটু বের করছি এটা আর কি, এটা আচ্ছা। কাজ করছে না এই শেয়ার এর জন্য। আচ্ছা, তাহলে ওই বাংলাতেই পড়ানো যায় না? মানে পড়ালে তো আমরা ওইটা দেখে দেখে আপনার কথাও শুনলাম, ওইটাও দেখলাম আর কি। আমি জানি না অন্যরা কি বলবে, মানে আমি আমারটা বলছি আর কি। আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা, যে এই যে এখানে আছে এখানে আমরা পড়াচ্ছি এইখানটাতে একদম প্রথমে অনেক দূরে পড়িয়ে গেছিলাম, কিন্তু আমি আবার ভালো করে আর কি ক্লিয়ার করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আমরা এখানে পড়ছি, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নিদায় হৃদি বিশেষ বিদায় গুরু বন্ধু। হ্যাঁ, এই যে এখানটাতে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, সপ্ত পদার্থ। তো আজকে আমরা আলোচনা করলাম এটাই, যে সপ্ত পদার্থ কাকে বলা হচ্ছে। এই যে সপ্ত শব্দের প্রয়োগ করেছেন, ঠিক আছে, এই যে শব্দের প্রয়োগ করলেন, কেন করলেন, এটা আমরা আজকে জানলাম আর কি, ঠিক আছে। এই যে সপ্ত শব্দের প্রয়োগ কেন করলেন, আর পদার্থ কাকে বলে, আর এখানে যখন বলেন পদার্থ নিরূপণ, অর্থাৎ পদার্থান বিভাজতে, তাহলে পদার্থর বিভাগটা কিভাবে হবে, পদার্থ কাকে বলা হচ্ছে, আর এই পদার্থান বিভাজতে শব্দের অর্থ কি, আর পদার্থ সপ্ত কেন হবে, সপ্ত শব্দের প্রয়োগ কেন করা হলো,
এখানে তো বলতে পারতো যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাবা পদার্থ, সপ্ত শব্দের কেন লাগালো? এই সমস্ত বিষয়গুলি আমরা আজকের অনুধাবন করলাম। এবার যারা মীমাংসা শাস্ত্রকার, মীমাংসারা এখানে সপ্ত পদার্থের জায়গায় আরো একটা পদার্থ মানে, সেটা হচ্ছে শক্তি। ঠিক আছে, আমরা শক্তিকে মানি না, আমরা দ্রব্যের ভিতরে শক্তিকে মানি, কিন্তু ওরা শক্তিকে আলাদা একটা পদার্থ বলে স্বীকার করে। ঠিক আছে, তো আমরা আগের দিনকে ওদের যে শক্তি বলে ওরা একটা বিষয়কে স্বীকার করে, ওইটাকে আমরা খণ্ডন করব যে শক্তি বলে কোনো আলাদা পদার্থ হয় না। ঠিক আছে, তো আমাদের আর কি জুমের হয়তো টাইম আর কি শেষ হয়ে গেছে প্রায়। তো পরবর্তীতে আমরা আবার আপনারা আগের দিনের পাঠটা পড়ে আসবেন, তাহলে আর কি আমি পরবর্তীতে আবার আপনাদেরকে আগের যে খণ্ডনটা আগে পড়িয়ে দিব, তার পরবর্তীতে আমরা আগে আবার পড়তে থাকবো। ঠিক আছে, ঠিক আছে প্রভু। ঠিক আছে, রাধে রাধে। রাধে রাধে, আজকে এখানে দণ্ডবোধ। রাখছি ক্লাস। রাধে রাধে।